হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট ইউটিউব চ্যানেল। আজকে 28 ফেব্রুয়ারি এবং আজকে ফেব্রুয়ারি মাসের শেষ দিন। তার কারেন্ট অ্যাফেয়ার্স আমরা জেনে নেব। আমাদের ঠিক সকাল 7:15 দেখা হয়, সেই মতনই আমরা এসেছি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত লেটেস্ট নিউজ রয়েছে সেগুলো আমরা এবার জেনে নেব এক এক করে। প্রশ্ন উত্তরের আকারে জানবো, যেরমভাবে তোমাদের ডিমান্ড ছিল। চলো, প্রথম প্রশ্ন কি আছে আমরা দেখি স্ক্রিনের দিকে। ওকে, সম্প্রতি খবরে দেখা গেছে টেমস নদী, এটা কোন দেশের মধ্যে দিয়ে বিস্তৃত? ঠিক আছে, টেমস নদী এখন বর্তমানে আমাদের নিউজে এসেছে। তো এই টেমস নদী কোন দেশের মধ্যে দিয়ে গেছে, এটা ভীষণ কমন একটা প্রশ্ন, এটা সবাই মোটামুটি জানো। তো এটা ইংল্যান্ডের মধ্যে দিয়ে গেছে, ইংল্যান্ডের লন্ডনের মধ্যে দিয়ে এই টেমস নদী প্রবাহিত হয়েছে। তাই জন্য এই টেমসের কিন্তু একটা পরিচিতি বা এর একটা জনপ্রিয়তা বলতে পারো আমাদের কাছে রয়েছে। তো এই টেমস নদীটা কেন এখন আমাদের নিউজে এসেছে, তার বিষয় হলো এই টেমস মানে গবেষণায় দেখা গেছে যে জলবায়ু পরিবর্তনের ফলে এই টেমস নদীতে ফসফরাসের মাত্রা আহ, হ্রাস পেয়েছে। ঠিক আছে, ফসফরাসের মাত্রা হ্রাস পেয়েছে, কিন্তু শৈবালের পরিমাণ বেড়ে গেছে। ঠিক আছে, তোমার তাহলে দুটো পয়েন্ট, একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন ঘটছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের কারণে টেমস নদীতে যে ফসফরাস থাকার কথা সেটা অনেকটা কমে গেছে। বাট অন্যদিকে যদি আমরা দেখি তাহলে শৈবাল বা ছত্রাক এই ধরনের আহ যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলোর পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে। ওকে, তো মোট কথা এটাই যে টেমস নদী কিন্তু দূষণের দিকে যাচ্ছে। ওকে, এবং এই টেমস নদীর গতিপথ যদি আমাদের স্ট্যাটিক পোর্শন থেকে জিজ্ঞেস করে, তাহলে এটা বলতে হবে যে এটা ইংল্যান্ডের দক্ষিণ অংশ দিয়ে বয়ে বয়ে গেছে। ঠিক আছে, ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল দিয়ে বয়ে গেছে। কোন কোন শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে তোমরা যদি একটু ম্যাপটা খেয়াল করো, তাহলে দেখতে পাবে এটা হচ্ছে ওর সোর্স। ওকে, এই কেম্বল হচ্ছে ওর সোর্স। এখান থেকে এই নদীটা দেখো অক্সফোর্ডের মধ্যে দিয়ে, প্যাংবর্নের মধ্যে দিয়ে, উইন্ডসরের মধ্যে দিয়ে, কিংস্টনের মধ্যে দিয়ে, গ্রিনউইচ হয়ে, লন্ডন হয়ে এটা কিন্তু প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? এবার দেখো এই নদীটার যদি বলা হয় দৈর্ঘ্য কত, এটাও জিজ্ঞেস করতে পারে। তাহলে এটা ইংল্যান্ডের 346 কিলোমিটার দীর্ঘ একটি নদী। মানে ইংল্যান্ডের মধ্যে দিয়ে এটা টোটাল 346 কিলোমিটার এরকম লেন্থে বয়ে গেছে। এটা ইংল্যান্ডের দীর্ঘতম নদী। আর যদি পুরো ইউকের মধ্যে বলি, ইউনাইটেড কিংডমের মধ্যে এটা দ্বিতীয় দীর্ঘতম নদী। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? তাহলে স্ট্যাটিক পোর্শন থেকে এইটা, আর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পোর্শন থেকে এইটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করতে পারে। এবার এই যে কোন কোন নদী কোন কোন শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, সেটাই এই পরের স্লাইডে তোমাদেরকে দিয়ে দিয়েছি। দেখো, এটা এই নদীর অববাহিকা টোটাল 16,130 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। ঠিক আছে, মানে এর পুরো নদী অববাহিকা যেটা, সেটার ক্ষেত্রফলটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, বিস্তারটা দিয়ে দেওয়া রয়েছে। এবং এটা মেন মেন যে শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে তার নামগুলো দিয়ে দিয়েছি। লন্ডন, অক্সফোর্ড, উইন্ডসর, এই ধরনের মেন মেন যে সিটি রয়েছে ইউকের বা বলতে পারো ইংল্যান্ডের, তার মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। আর এটা লন্ডনের টোটাল 2/3 যে জল আমরা খাই, পানীয় জল, সেই জল সরবরাহ করে থাকে এই টেমস নদী থেকে। বাট এই টেমস নদীতে যদি শৈবালের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে সেটা কতটা ক্ষতির একটা জায়গা তোমরা বুঝতেই পারছো, আন্দাজ করতে পারছো। তো এই তাহলে লন্ডনের 2/3 খাবার জল কিন্তু এই টেমস থেকে যায়। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ইংল্যান্ডের ক্ষেত্রে। ঠিক আছে, তো গ্রেটার লন্ডনে টেমস নদীর 16টা গুরুত্বপূর্ণ এরকম সেতু রয়েছে। আমাদের গঙ্গার উপরেও যেরকম অনেকগুলো সেতু রয়েছে, আমরা দেখতে পাই রবীন্দ্র সেতু, যেটা আমাদের মেন হাওড়া ব্রিজ। এছাড়াও রয়েছে তোমার ভগিনী নিবেদিতা সেতু। ঠিক আছে, তো এই ধরনের অনেকগুলো সেতু আমরা যেমন গঙ্গা নদীর ওপরে দেখতে পাই। এই সেতুগুলো যেমন খুব গুরুত্বপূর্ণ এক একটা আম, যাতায়াতের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে খুব গুরুত্ব গুরুত্ব বহন করে থাকে। সিমিলারলি এই টেমস নদীতেও যে সেতুগুলো মেন মেন রয়েছে, 16টা সেতুর কথা এখানে বলা হয়েছে, তার মধ্যে এই গোল্ডেন জুবেলি, মিলেনিয়াম ব্রিজ, এগুলো কিন্তু এক একটা খুব গুরুত্ব বহন করছে, মানে খুব গুরুত্বপূর্ণ সেতু এগুলো। ঠিক আছে, তো বলা যদি কোয়েশ্চেন এরকম আসতে পারে যে টেমস নদীর ওপরে যে সেতুগুলি রয়েছে
তার মানে যে কোনো দুটি সেতু হলো বলে এরকম অপশন দিতে পারে। তো আমাদের মনে রাখতে হবে গোল্ডেন জুবিলি মিলেনিয়াম ব্রিজ হচ্ছে এখানে এই টেমস নদীর ওপরে খুব গুরুত্বপূর্ণ দুটি সেতু। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। ট্রাইফেডের কথা বলছে, এটা কোন মন্ত্রণালয় বা কোন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে? তো এটা আমাদের উত্তর কি হবে? সংস্কৃতি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, উপজাতি বিষয়ক মন্ত্রণালয়, নাকি পর্যটন মন্ত্রণালয়? এখানে আমাদের উত্তর হবে, দেখো এখানে তোমরা বুঝতে পারছো টিআরআই, টিআরআই দিয়ে আমাদের কি আসে? ট্রাইবাল আসে না? ট্রাইবাল। তো এখানে আমাদের উপজাতির কথা বলা হয়েছে, তো আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এই ট্রাইফেডের ফুল ফর্ম বা পুরো কথা যদি আমরা দেখি তাহলে হলো ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, তাহলে ট্রাইফেডের ফুল ফর্ম কি হলো? ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এটা কোন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে? ট্রাইবাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই মিনিস্ট্রির আন্ডারে কাজ করছে। তো এই সম্প্রতি ট্রাইফেড একটা মৌ স্বাক্ষর করেছে। মৌয়ের পুরো ফর্ম কি? মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এটা হলো মৌয়ের ফুল ফর্ম। তো ট্রাইফেড একটা সম্প্রতি মৌ স্বাক্ষর করেছে। কোন কোন কোম্পানির সঙ্গে করেছে? রিলায়েন্স রিটেলের সঙ্গে করেছে, এইচসিএল এর সঙ্গে করেছে, তোরাজামেলো ইন্দোনেশিয়ার সঙ্গে করেছে। করে তারা মানে কিসের জন্য করেছে, কি বিষয়কে লক্ষ্য রেখে করেছে? সেটা হলো ট্রাইবাল এন্টারপ্রেনিয়রশিপ এবং ইকোনমিক ইনক্লুশন। ঠিক আছে, উপজাতিদের ব্যবসা বা উপজাতিদের যে বাণিজ্য, ট্রাইবাল এন্টারপ্রেনিয়রশিপ এবং ইকোনমিক ইনক্লুশন বা অর্থনীতির অন্তর্ভুক্তিকরণ বা অর্থনীতির বলতে পারো প্রবৃদ্ধি, এই সমস্ত কিছুর কথা মাথায় রেখে এই দুটোই মেন টার্গেট। এই দুটোর কথা মাথায় রেখে ট্রাইফেড কিন্তু একটা মৌ স্বাক্ষর করেছে এই কোম্পানিগুলোর সঙ্গে। ক্লিয়ার? 1987 সালের অগস্ট মাসে মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটিজ 1984 একটা অ্যাক্ট আসে। একটার নাম হলো মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট 1984। এইটার অধীনেই কিন্তু এই ট্রাইফেড গঠিত হয়েছিল। ঠিক আছে, 1987-এ ট্রাইফেড গঠিত হয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে? মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট 1984-এর মাধ্যমে। 1987-এ এটা গঠিত হয়েছিল। একটা এসেছিল 1984-এ, বাট 1987-এ এই মানে এই ট্রাইফেড তৈরি করা হয়েছিল। এটা একটা কোম্পানি বলতে পারো, যেটা উপজাতিদের উপজাতিদের যে বিপণনী যা কিছু পণ্য সেইটার উপর ফোকাস করেই কিন্তু করা হয়েছিল। দেখো এখানে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে অ্যাকচুয়ালি এনেছি সংগঠনটি আর্থসামাজিক অবস্থার উন্নতির জন্য, মানে উপজাতিরা যে সমস্ত ট্রাইবালরা রয়েছে, ট্রাইবস রয়েছে, তাদের পণ্য, মানে তারা ধরো কুটির শিল্পই তো তাদের হ্যান্ডমেড জুয়েলারি, হ্যান্ডমেড যে কোনো কিছু, চাষাবাদ হতে পারে, সমস্ত কিছু যেগুলো ওরা ওদের লোকালি করে থাকে, স্থানীয়ভাবে যেগুলো করে থাকে, সেগুলোকে মার্কেটিং করারই একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই ট্রাইফেড। বোঝা গেল? তো তার মধ্যে এই এমএফপি রয়েছে, মানে মাইনর ফরেস্ট প্রডিউস। ঠিক আছে, সারপ্লাস এগ্রিকালচার প্রডিউস রয়েছে, স্যাপ। এগুলো কি অ্যাকচুয়ালি মার্কেটিং করে থাকাই হচ্ছে এর মেন উদ্দেশ্য, এই ট্রাইফেডের মেন উদ্দেশ্য। ঠিক আছে, ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট। বুঝতেই পারছো? ওকে, নেক্সট নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। সোয়াত। সোয়াত এটা একটা উদ্যোগ। এই উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য কি? এই উদ্যোগটা কেন আনা হয়েছে? ই কমার্সে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা, সরকারি ক্রয়ে নারী উদ্যোক্তা, স্টার্ট আপ এবং তরুণদের অংশবৃদ্ধিকে বৃদ্ধি করা, নাকি বৃহৎ যে কর্পোরেশনগুলো রয়েছে তাদেরকে আর্থিক সাহায্য করা, নাকি যে সমস্ত বিশ্বব্যাপী ই কমার্স প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোকে প্রতিষ্ঠা করা? তো এই সোয়াতের মেন উদ্দেশ্য কি? সোয়াতের মেন উদ্দেশ্য হচ্ছে এই অপশন বি, নারী উদ্যোক্তা, স্টার্ট আপ এবং তরুণদের ইয়ে করা, মানে উৎসাহিত করা। ঠিক আছে, চলো জেনে নিই আমরা। তো এটা মূলত দেখো গভর্নমেন্ট ই মার্কেট প্লেস বা যেটাকে আমরা জেম বলে থাকি, গভর্নমেন্ট ই মার্কেট প্লেস বা জেম, এটা নতুন দিল্লিতে স্টার্ট আপ ওমেন ইউথ অ্যাডভান্টেজ থ্রু ই ট্রানজ্যাকশনস। সোয়াতের ফুল ফর্ম ভালো করে মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। স্টার্ট আপস
ওমেন অ্যান্ড ইউথ অ্যাডভান্টেজ থ্রু ই ট্রানজাকশনস ইনিশিয়েটিভ, এটার 6 ইয়ার্স কমপ্লিট হয়েছে। তার জন্য এই এই নয়াদিল্লিতে এটার একটা অনুষ্ঠান, মানে এটা একটা উদযাপিত হয়েছে, ঠিক আছে, এটা উৎসব উদযাপিত হয়েছে এর 6 ইয়ার্স কমপ্লিশনের জন্য, যেটা কিনা কারা উদযাপিত করেছে, গভর্নমেন্ট ই মার্কেট প্লেস। ওকে, তো এই সোয়াত 19 ফেব্রুয়ারি থেকে, মানে 19 ফেব্রুয়ারি 2019, 19 ফেব্রুয়ারি 2019 থেকে এটাকে চালু করা হয়েছিল। তো এটা বেসিক্যালি হচ্ছে, এই জেম হচ্ছে সরকারি একটা ই মার্কেট প্লেস, বা সরকারি একটা, তোমার কি বলবো, ডিজিটালি, সরকারের ডিজিটালি এই এখান থেকে মার্কেটিং হয়, ঠিক আছে। তো সেই রকম একটা জায়গা, তো সেখানে নারীদের একটা প্রাধান্য দেওয়া হচ্ছে, নারীরাই ওখানে নেতৃত্ব করবে, তো তাদের সেই সুযোগটা দেওয়া হচ্ছে, এবং ইউথদেরকেও অংশগ্রহণ যাতে ওরা ওখানে করতে পারে। তাহলে মূলত এখানে দুটো বিষয়ের উপর ফোকাস রাখা হচ্ছে, একটা হলো একটা হচ্ছে আমাদের ইউথ, এবং আরেকটা হলো ওমেন, ঠিক আছে। তো এই দুটি বিষয়ের উপর ফোকাস রাখা হচ্ছে, এবং যে বিষয়টাকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেটা হলো স্টার্ট আপ। ওকে, তো এই যেহেতু এই তিনটে মেন পার্ট জুড়ে রয়েছে, তো সেটা কিসের সাথে জুড়ে রয়েছে, গভর্নমেন্টের যে ই মার্কেট প্লেস তার সাথে জুড়ে রয়েছে। তো এই জেম বা এটার 6 বছর পূর্তি উপলক্ষে এই সোয়াত, এটাকে, এই উদ্যোগটাকে আনা হয়েছিল, ঠিক আছে। 2019 সালে এইটাকে প্রথম আনা হয়েছিল, এবং এটা 6 বছর পূর্তি উপলক্ষে এটার একটা উৎসব ঘটে গেছে, কোথায়, নয়াদিল্লিতে। এতদূর ক্লিয়ার? চলো নেক্সট। পাঞ্চ মিশন, পাঞ্চ মিশন একটা আনা হয়েছে, এটা কোন মহাকাশ সংস্থার উদ্যোগ সেটা বলতে হবে। ইউরোপীয় মহাকাশ সংস্থা, বা যেটাকে আমরা ইএসএ বলে থাকি। নাসা তো জানো আমাদের ইউরোপ, সরি, আমাদের আমেরিকার মহাকাশ সংস্থা। জাপানেরটার নাম হলো জাক্সা, এবং ভারতীয় যে মহাকাশ সংস্থা তার নাম হলো ইসরো। ইসরো কত সালে তৈরি হয়েছিল? 1969-এ ইসরো তৈরি হয়েছিল, রাইট? আচ্ছা, বাকিগুলো বলো, বাকিগুলো বলো, যে পাঞ্চ মিশন কোন সংস্থার উদ্যোগ? পাঞ্চ মিশন অ্যাকচুয়ালি নাসার উদ্যোগ, ঠিক আছে। নাসার একটা খুব বড় উদ্যোগ হচ্ছে পাঞ্চ মিশন। এটা কিসের উপর ফোকাস করছে? বেসিক্যালি এটা কিন্তু সৌর, মানে সূর্যকে ফোকাস করছে, ঠিক আছে। এই নাসার যে পাঞ্চ মিশন, এটা সৌর বায়ুমণ্ডলকে স্টাডি করার জন্য এই মিশনটাকে আনা হচ্ছে। ওকে, তো পাঞ্চের ফুল ফর্ম যদি জিজ্ঞাসা করে, তাহলে পরে হবে পোলারিমেট্রি টু ইউনিফাই দ্য করোনা অ্যান্ড হেলিওস্ফিয়ার। ওকে, তো আমরা জানি সূর্যের অনেকগুলো লেয়ার রয়েছে, তার মধ্যে করোনার যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাকে, এবং হেলিওস্ফিয়ার যে লেয়ারটা রয়েছে, এই দুটোকে পড়াশোনা করা হচ্ছে, মানে এই দুটোর উপরেই অ্যাকচুয়ালি স্টাডি করার জন্য, রিসার্চ করার জন্য এই পাঞ্চ মিশনকে আনা হয়েছে। তো এখানে এই মিশনে 4টে এরকম সুটকেস শেপের 4টে উপগ্রহ রয়েছে, যাদের প্রত্যেকের ওজন 64 কেজি করে, এবং এদেরকে স্থাপন করা হয়েছে কোথায়? এলিওতে। এলিও মানে কি? লো আর্থ অরবিটে এগুলোকে স্থাপন করা হয়েছে, ঠিক আছে। এছাড়াও এখানে 3টে ক্যামেরা লাগানো হয়েছে, যেগুলো যেগুলো ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুলবে, ওয়াইড ফিল্ড ইমেজ তৈরি করবে, এবং আরো একটা রাখা হয়েছে যেটা ন্যারো ফিল্ড ইমেজ তৈরি করবে, ঠিক আছে। তো এরকম ভাবে টোটাল 4টে ক্যামেরা ওখানে লাগানো হয়েছে, যেগুলো পোলারাইজড এবং আনপোলারাইজড সব ধরনের ছবি তুলবে। তাহলে 3টে হলো ওয়াইড অ্যাঙ্গেলে, আর একটা ন্যারো অ্যাঙ্গেলের ছবি তুলবে। আর কি না, এটা আলোক মেরুকরণ যেটা, সেটা ব্যবহার করে এই করোনা, আর তোমার যেটা বললাম হেলিওস্ফিয়ার, অর্থাৎ সৌর বায়ুর তোমার 3D একটা ম্যাপ আমাদেরকে কিন্তু দেবে। ওকে, এছাড়া মানে এটা, এই উদ্যোগটা কেন নেওয়া হচ্ছে, এই নাসা থেকে এই মিশনটাকে কেন নেওয়া হচ্ছে, তার উল্লেখযোগ্য কারণ হলো, এই তথ্য যদি পাওয়া যায় তাহলে পরে মহাকাশ আবহাওয়া সম্পর্কে আমাদের একটা ধারণা আরো ক্লিয়ার হবে, আরো স্পষ্ট একটা ধারণা আসবে, এবং আমরা সেই অনুযায়ী একটা পূর্বাভাস, মানে আমাদের আবহাওয়ার পূর্বাভাস আমরা জানতে পারবো, এবং সেই প্রসেসটাকে আরো উন্নত করার জন্য, এবং অন্যান্য যে সমস্ত মহাকাশ মিশনগুলো রয়েছে সেগুলোও যাতে ঠিকঠাক ভাবে, মানে সেগুলোকেও যাতে আরো উন্নত পদ্ধতিতে করা যেতে পারে, তার জন্যই কিন্তু এই মিশনটাকে আনা হয়েছে। আর এই মিশনটা টোটাল 2 বছর স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, সারাস আজীবিকা মেলা। সারাস আজীবিকা মেলা 2025, এটা কোন শহরে ঘটছে? নয়ডা, গুরুগ্রাম, জয়পুর, পুনে। এটা কোন শহরে ঘটছে? সরস আজীবিকা মেলা।
ওকে, এটা ঘটছে আমাদের নয়ডাতে। এটা ঘটছে আমাদের নয়ডাতে। দেখো, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী, তার নাম কি? শিবরাজ সিং চৌহান। ওকে, এই ধরনের যারা মিনিস্ট্রিতে রয়েছে, এদের যে হেড আর কি, তাদের নামগুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। মানে যেগুলো আমাদের ধরো খবরে বেশি করে উঠে আসছে। ঠিক আছে, যেরকম দেখো, এই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এর নাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি রয়েছেন, বিদেশ পরিমন্ত্রক, মানে বিদেশ মন্ত্রকে যিনি রয়েছেন, হোম মিনিস্টারে যিনি রয়েছেন, এদের নামগুলো না বারবার ঘুরে ফিরে আসে। তো তাই জন্য এদের যিনি, যারা যারা হেড পজিশনে রয়েছেন, তাদের নামগুলো কিন্তু আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। জাস্ট দু একটা নিউজ পড়লে এগুলো মাথায় বসে যায়। তো এই গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান, তিনি নয়ডাতে এই সারাস আজিভিকা মেলা 2025 এর উদ্বোধন করেছেন। এই মেলাটি 21শে ফেব্রুয়ারি থেকে 10ই মার্চ পর্যন্ত চলবে, যেখানে আমরা গ্রামীণ শিল্প, কারুশিল্প, স্বনির্ভর গোষ্ঠী যেগুলো রয়েছে, সেগুলোকে সেখানে প্রদর্শন করা হবে। বেসিক্যালি এগুলো আমাদের একদম মানে লোকাল কুটির শিল্প যেগুলো, এগুলোকে এখানে দেখানো হবে। এমএসএমই কে এখানে ফোকাস করা হচ্ছে। ঠিক আছে, গ্রামীণ শিল্প এবং এমএসএমই, ক্ষুদ্র শিল্প যেগুলো রয়েছে, সেগুলোকে এখানে ফোকাস করা হচ্ছে। মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ, যেটাকে আমরা সংক্ষেপে এনআইআর ডিপিআর বলে থাকি, এদের দ্বারাই এটা আয়োজিত। ঠিক আছে, তাহলে রুরাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ। ওকে, চলো, তাহলে এই ছিল আজকের খবর। আজকের যে গুরুত্বপূর্ণ নিউজগুলো, সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। তো তোমরা এই ক্লাসের যদি পিডিএফ পেতে চাও, তাহলে পরে তোমরা এই হিস্ট্রি ইনসাইটের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও। ওখান থেকেই তোমরা কিন্তু এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। তো টেলিগ্রাম লিংক তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এই যে লোগোটা, এই লোগো দেখেই জয়েন হয়েও। আর তোমাদের যে কোনো রকম হেল্পের জন্য প্রথম যে নাম্বারটা রয়েছে, সেখানে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কল করো। আর তোমাদের যদি কোনো হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে কোনো দরকার হয়, বা হোয়াটসঅ্যাপও করতে পারো তোমরা, তো হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিও এই নাম্বারে, সেকেন্ড যে নাম্বারটা রয়েছে, এবং সেখানে শোভন স্যার তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, তো চলো, আজকের ক্লাসটা এই অবধিই রাখছি। সকলে খুব ভালো থাকো, খুব ভালো করে পড়াশোনা করো। দেখা হবে আবার পরের দিন। থ্যাংক ইউ।